সাতক্ষীরাবাসী সচেতন হতে পারে। সীমানা ঘেঁষা, যে কোনো সময় নেত্রী চট করে ঢুকে পড়তে পারে সোনাই নদী। শুনলাম এখানে তার কাটার বেড়াও নাই, কথা কয় না। সুতরাং আপনাদের দায়িত্ব বেশি না কম? আপনাদের বেশি, যেন ওখান থেকে ঢুকতে না পারে, আবার এখানতেও যেন বার হইতে না, কথা কয় না, ঠিক না বেটে? আমরা ঢুকতেও দেব না, বার হইতেও দেব না। যারা ঢুকেছে ওই পারে থাকেন, সাউন্ড করা যাবে না। আর এই পারে যারা আছেন তারাও থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু টু শব্দ করা যাবে না। কারণ 16টা বছর 17টা বছর আমাদের কথা বলতে দেন নাই। এখন অন্তত 16টা মাস আপনারা চুপ থাকেন, ঠিক না বেটে? একটু চুপ থাকার দরকার আছে না নাই? যদি চুপ থাকে তাহলে ঝামেলা নাই, আর যদি কথা বলে ঝামেলা আছে না নাই? আবার পত্রিকায় দেখলাম, আহারে আজকে দেখলাম নিউজ, আমার বিশেষ দলের লোকেরা ওই দলের হয়ে মিছিলে নামেরে। ও আল্লাহ, জাত গেল বলো এ কোন আজব কারখানা। জাত গেল বলো, সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলো, ঠিক না বেটে? এখন ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথাকথিত বলে থাকে। যারা তথাকথিত বলে 16টা বছর তাদেরকে কোন রাজপথে দেখা যায় নাই, বলেন ঠিক কিনা? 16টা বছর তারা সাঁতার টেনে দিয়ে চেয়ার নিয়ে বসে থাকতো আর জিকির করতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কয় না। এখন আবার কথা বলে তথাকথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে, কিন্তু এমন ভুল হবে কেন? কথা কয় না, এমন ভুল হবে কেন? মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে, তো হোটেলে যাওয়ার পরে ভিআইপি হোটেলগুলো, হোটেল আবাসিক হোটেল, ওইখানে তো টয়লেট গ্রামের মতো থাকে না। গ্রামে তো মানুষের এমনি বাসবাগানে ঝাড়া অভ্যাস। তো এখন তারপরেও যায় একটু টয়লেটে যায় বদনা নিয়েতে কাম সাইতে হয়, কিন্তু যেইতে হোটেলে যেই দেখে সে পায়খানা ঘর খুঁজে পাচ্ছে না। পরে কি করবে, ওতে তো কমোডে বসা অভ্যাস নেই, বুঝতেও পারিনি। একবার তো শুনলাম, আমি কাতারে যেয়ে শুনলাম, আমাদের একজন ভাই বলছে যে আরে আমার দাদা এবার ওমরায় যাওয়ার পরে, আমার দূর সম্পর্কের দাদা উমরায় যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান্ট ছিল, সমস্যা ছিল না। মদিনায় এসে টয়লেটে ঢুকছে আর বেরোচ্ছে। আমি বলছি দাদা কি হয়েছে? কয় সে টয়লেট খুঁজে পাচ্ছিল। তো আমি বললাম যেটাই ঢুকছেন ওইটাই তো। কয় এইখানে সে কাম ছাড়বো সেটা করি। তো ওই যে ঢাকনা খুলি দেখাই দেওয়া হইলো, এই তো আছে এনে মানে কেমনে কি করবো। তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয়তো, আপনি চলে আসেন, আমি শিখাই দিচ্ছি। পরে শিখাই দিয়েছে, আবার খানিক পর বেরোয় গেছে। বলছে দাদা কি হইলো, কাম সারেননি? তো বলছে কাম যে সারবো তার সোজ পক্ষী করে সেইটাই তো বুঝতে পারলাম না, বোঝেননি? মানে ওখানে কাম সারা যাবে কিন্তু পানি খরচ করবো কি করে, এই নিয়ে টেনশন। তো যাই হোক, একজন বলছে যে এইটা আমি যখন কাতারে যেয়ে বললাম, বলছে আপনার দাদার তো এই ঘটেছে। আমার একজন আসিল, সে তো আর এক ঘটনা ঘটাইছে। ও করিস কি, সিঁড়ে ভিজাবে তো জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রয়েছে ওর মধ্যে সিঁড়ে ভিজে এসে বলছে সিঁড়িতে গুলাইতে আসি। সহ্য না করে পারা যায়? তো যাই হোক, এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা করিছে মোজার মধ্যে করে, মোজাটা ঘিরে দিয়ে ওই যে ফ্যান, এক্সস্ট ফ্যান আছে, ওই ফাঁক দিয়ে ছেলে দিতে গেছে। ওখানে না বেঁধে ওই যে সিলিং ফ্যানে বেঁধে গেছে, বাদলি ওইটাই ঘুরে পুরো সারা ওয়াল ওই পায়খানার সেই গু লেগে গেছে। তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরিয়েছে বলছে ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেন। বলছে তোর মাফ করে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার দুঃখ হইলো তুই এই সারা দালে হাগলি কি করে সেইটা কর। তো বিষয় হলো যে তোদের এরাম ভুল হবে কেন, যে তথাকথিত ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন? কথা কয় না। এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইতো না, এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারতো না, এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল
স্বাধীনভাবে নির্বাচন দাও, নির্বাচন দাও, এই কথা বলার দুঃসাহস করতো না। সুতরাং ছাত্র আন্দোলনকে তথাকথিত বলা যাবে না, বরং এটা গণবিপ্লব। রক্ত দিয়েছে ছাত্ররা, হাজারেরও অধিক শহীদ হয়েছে, 20,000-এর অধিক আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে। এই আন্দোলনকে যারা তথাকথিত বলে, ওরা দাদাদের সুরে কথা বলে, দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে। সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে, তারা যেই দলের হোক না কেন, বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না। দাদাদের সুরে কথা বলবা, এই দেশে রাজনীতি চলবে। এতদিন দাদারা বাদ দিত, এখন আমরা বাদ দেওয়া শুরু করেছি, ঠিক না? ঠিক। তার কাটার বেড়া আমরা লাগাবো। এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে। জনগণ যদি চায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে রাখবে, জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতায় আনতে আনবে, জনগণ যদি চায় জামাতকে ক্ষমতায় আনতে আনবে। জনগণ যেটা সিদ্ধান্ত নেবে, সেই জনগণের দেওয়া রায়েই এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস এই দেশের জন্য গর্বের কিনা? গর্বের কিনা? আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে, আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম, আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে। কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনূস না থাকতেন, তাহলে দাদারা এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন, বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন, ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস ছোট মাঠের খেলোয়াড় নন, তিনি বড় মাঠের খেলোয়াড়। এই জন্যে কিছু করা যাচ্ছে না। নির্বাচন হতেই হবে, নির্বাচন হবে, নির্বাচন আসবে, টেনশন করার কিছু নাই। বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে। যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো, তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো 2028 সাল পর্যন্ত, ঠিক না? ঠিক। তো 2028 সাল তো না, 26 সালে নির্বাচন দেবে। এতটুকু ধৈর্য সহজ হচ্ছে না, এত কান্তে আসে, কথা কয় না। হ্যাঁ, বিয়ে তো দেবো, ধানটা উঠুক, ধানটা উঠুক, তাই না? ধানটা গুছাই তো দেবা না, ধান গুছানো না, আব্বা এখনই দিতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করে, বলেন আমিন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে সোনাই নদীর পারে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না? এখন কি আর তাদের দেখা যায় না? যায় না। কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের কাছে নারীবাদীরা গিয়েছে, যে বলেছে যৌনকর্মী যারা, তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে, ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে, নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে। অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূসের কাছে যেই নারীবাদীরা গিয়েছে,
পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে, ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক? কোন মা কি চায় তার সন্তান পতিতাবৃত্তি করুক? কোন ভাই কি চায় তার বোন পতিতাবৃত্তি করুক? কোন স্বামী কি চায় তার স্ত্রী পতিতাবৃত্তি করুক? কোন পৃথিবীর যাদের আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে সে তার সন্তান, তার বোন, তার মা, তার খালা, তার ফুফু পতিতা হোক, পতিতালয়ে থাকুক? এটা কেউ কি চায়? এটা যারা চায় ওরা মানুষ না অমানুষ? মানুষ না কুত্তা? কুত্তা না শুয়োর? এর থেকে খারাপ, এর থেকেও কি? একটা কবুতরেরও জোড়া থাকে, একটা শিয়ালেরও জোড়া থাকে, একটা কুকুরও চায় না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক। কথা কয় না? চায়। যেই নারীরা চাচ্ছে নারীরা যাবে পণ্য হিসাবে, ইসলাম দিল সম্মান, নারীরা কেমন করে থাকবে, নারীরা কি কাপড় পরবে, নারীদের কি খাওয়াতে হবে, নারীদের সাথে কেমন আচরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলা টিপে ধরতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিত। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন, এতটাই সম্মান দিলেন। আল্লাহর নবী বললেন, ওগো পুরুষেরা শুনে নাও, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? শুধু এটাই শেষ করেন নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন, আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে গড়ে তোলে, নেকভাবে গড়ে তুলে সৎ পাত্রস্থ করে, ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে, ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন, এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ বলা যাবে না? ইসলাম এতটাই সম্মান দিলেন নারীদেরকে। দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কান্না করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়াতুল কালবি কাঁদো।